দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আতিকুল ইসলাম শাকিল। আমরা আজ এসেছি এমন একজনের কাছে যিনি ফুটবলের উন্নয়নে কাজ করছেন। বাংলাদেশের ফুটবলকে একটি পর্যায়ে পৌঁছে দেওয়ার ওনার লক্ষ্য। উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির প্রেসিডেন্ট উনি। তো আমরা সরাসরি চলে যাব তার কাছ থেকে জানবো বাংলাদেশের ফুটবল নিয়ে ওনার পরিকল্পনা কি, বাংলাদেশের ফুটবলকে কোন পর্যায়ে উনি দেখতে চান, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। স্বাগত আপনাকে আরটিভিতে। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে। আপনারা চাচ্ছেন ফুটবলকে আগাতে, আমরাও দেখতে চাই অনেক আগাবে, কিন্তু এর আগে যেই ইয়েটা ছিল যে ফুটবলের ক্ষেত্রে বলা হতো যে আসলে অর্থাভাব, মানে স্পন্সরের যে অভাবটা, বিষয়টা মানে ফুটবলকে আগাতে হলে যে জিনিসটা খুব প্রয়োজন। তো আপনাদের এই কমিটির ক্ষেত্রে এই বিষয়টা আমরা কি মানে এই কথাটা শুনতে হবে কিনা যে না অর্থাভাবে আমাদের কাজ আগায়নি? শোনেন, অর্থাভাব প্রকট আছে, যা দেখছি আমি। তো সেখানে অর্থাভাব আছে, তার মানে এটা নয় যেটা কাটিয়ে ওঠার সুযোগ নাই। আমাদের অর্থকষ্ট আছে, তো শুধু সেইটা মনে করে বসে থাকলে তো এটা কোনো সময় এগোবে না। তো আমাদের চেষ্টা করছি আমরা। আর স্পন্সরের যে কথাটা আপনি বললেন, এটা দুই দিকেই যায়। আজকে আপনি যদি যে অবস্থায় ফুটবল আছে, আপনি স্পন্সর পেতে আপনার কঠিন হবে। যদি না পাই, আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে জাতীয় স্টেডিয়ামকে যদি প্রাণবন্ত করতে পারি, স্টেডিয়াম যদি আবার জমজমাট হয়, চিরগাঁয়ে খেলা হলো, যশোরে খেলা হলো, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, এইভাবে যদি আমরা গেমটাকে এগিয়ে নিতে পারি, যখন স্পন্সর দেখবেন যে ফুটবলটা বেশ প্রাণবন্ত হচ্ছে, জনমানুষের ভিতরে যাচ্ছে, তো তখন যারা বিশেষ করে যে সমস্ত কর্পোরেট বডি তাদের কনজিউমার প্রোডাক্টস নিয়ে ডিল করেন বা কনজিউমার্স আইটেমকে তারা টার্গেট করেন, তারা তখন আলোচনাটা অনেক সুবিধাজনক হবে। তো সুতরাং কিছু না করে আমি যদি ঘরে বসে স্পন্সর আশা করি, এটা আসবে না। স্পন্সর পেতে হলে আমাকে আমার ফুটবলটাকে সেই পর্যায়ে নিতে হবে। এখন সেটা নিতে হলে কি করতে হবে, সেটা আমাদের করতে হবে। এবং যদি এই পর্যায়ে আমরা নিতে পারি, সেটা আপনাদের দায়িত্ব। সেটা তো আমি তাই বলছি। তো সুতরাং ইট ইজ এ হিমালয়ান টাস্ক, বুঝেছেন? আমাদের তো মনে হচ্ছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ সামনে নিয়ে আমরা এগোচ্ছি। তো ওটা হলে তখন অর্থকষ্টটা আপনার থাকবে না। তো অর্থকষ্ট থাকবে কি থাকবে না, সেটাও নির্ভর করে আপনি ফুটবলকে কতটা প্রাণবন্ত করতে পারছেন কি পারছেন না। তো এটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো যদি আমরা ফুটবল প্রাণবন্ত করি, অর্থকষ্ট থাকবে না। আর যদি প্রাণবন্ত করতে না পারি, তাহলে রাত দিন ওই অর্থকষ্টের আলোচনাই করতে হবে। তো ফুটবলকে আসলে আমাদের বর্তমান যে এক্সিকিউটিভ কমিটিটা নির্বাচিত হয়েছে ফেডারেশনে, জনাব তাবিত আওয়াল সভাপতি আছেন, আমি সহসভাপতি, অন্যান্য সহকর্মীরা ওখানে আছেন। আপনি যদি বলেন মেজর কি, আমি বলবো যে এবার আমাদের নির্বাহী কমিটির সিদ্ধান্ত যে আমরা ফুটবলকে প্রান্তরে নিয়ে যাব। আমরা ফুটবলকে শুধু মহানগর কেন্দ্রিক নয়, ফুটবলকে আমরা জেলা এবং সম্ভব হলে যতদূর সম্ভব উপজেলা লেভেলে ফুটবলের কার্যক্রমকে বিস্তৃত করতে চাই। যে কারণে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফএকে আমরা বলছি যে ডিস্ট্রিক্ট লেভেলে লিগ ইজ এ মাস্ট, লিগ অনুষ্ঠিত করতেই হবে। এবং আমাদের যে কনস্টিটিউশন আমরা অ্যামেন্ডমেন্ট করছি, সেখানে আমরা একটা প্রভিশনও রাখতে পারি যে ডিস্ট্রিক্ট যদি প্রপারলি লিগ না করে, তো ওই ডিস্ট্রিক্টের আমরা হয়তো ভোটিং রাইট হয়তো রাখবো না। ডিএফএগুলোকে আমরা যেমন অ্যাকাউন্টেবল করছি তাদেরকে লিগ এবং টুর্নামেন্ট করার জন্যে, তেমনি আর্থিক সহায়তা দানের চিন্তা করছি তাদের লিগগুলো এবং কর্মকাণ্ডের জন্য তারা চালিয়ে যেতে পারে। যে মহানগর লিগগুলো যদি ভালো মতন হয়, তখন আপনি দেখবেন যে অনেক তরুণ তরুণী ফুটবলকে তাদের পেশা হিসেবে গ্রহণ করবে। আর একটা হলো, আমরা সারা দেশে অনেকগুলো ফুটবল একাডেমি ছোট বড় ছড়িয়ে আছে। আমরা চেষ্টা করব 8টা বিভাগে প্রথম পর্যায়ে 8টা খুবই উন্নত মানের একাডেমি আমরা প্রতিষ্ঠা করতে পারি কিনা, এবং সেটাকে ক্রমান্বয়ে আমরা জেলা পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা উপজেলা এবং জেলা লেভেলে স্কুল ফুটবলটাকে আমরা আবার চালু করতে পারি কিনা, কারণ এর ফলে সুবিধাটা হবে, আপনি স্কুল ফুটবলটা যদি চলতে থাকে,
আমরা যদি জেলা লেভেলে লিগগুলো করতে পারি, আমরা এজ গ্রুপ কম্পিটিশন যেটা অর্থাৎ আন্ডার-19, আন্ডার-17, আন্ডার-15 এগুলো আমরা যদি চালু করতে পারি ঠিক মতন, তখন হবে কি বাংলাদেশের শহরে গ্রামান্তরে ছড়িয়ে থাকা যারা ভালো ফুটবলার, অনেক প্রতিভাবান ফুটবলার আছেন, তারা হয়তো নজরে আসছে না। তো এইগুলো চালু থাকলে তখন তাদেরকে স্কাউটিং করার সুবিধা হবে, তাদেরকে তুলে আনাটা সুবিধা হবে। এবং আমরা মনে করি যদি অন্তত 5 বছরের একটা পরিকল্পনা নিয়ে আমরা এটা করতে পারি, তাহলে আপনি দেখবেন 5 বছর পরে আমাদের জাতীয় টিম, আমাদের বয়সভিত্তিক জাতীয় টিম সবগুলোই আজকে যেটা আছে তার থেকে অনেক শক্তিশালী হবে। 4-5 বছর পরে আপনারা কোথায় দেখতে চান আপনাদের, যে আপনারা নতুন কমিটি দায়িত্ব নিলেন, অনেক মানে সবাই অনেক আশাবাদী, আপনারা কোথায় দেখতে চাচ্ছেন আসলে নিজেদের? আসলে এফসির মূল পর্বে তো আমরা এবার কোয়ালিফাইং রাউন্ডে যেতে চাই, প্রথম যে 24টা ওরা করবে আমরা সেখানে এবার ঢোকার চেষ্টা করব। যদি এবার আমরা সেটা করতে পারি, আগামী 3-4 বছরে আমাদের অবজেক্টিভ থাকবে আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল যাতে খেলতে পারি। আর যদি চ্যাম্পিয়ন কখনো এফসিতে আমরা হতে পারি, নাথিং লাইক দ্যাট, তবে চেষ্টা আমাদের থাকবে এবং সেটা আমরা যতদূর অ্যাচিভ করতে পারি। আমরা দুখানেই চেষ্টা করছি, জাতীয়ভাবে ফুটবলকে প্রাণবন্ত করা, মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে ফুটবলের লিগ এবং টুর্নামেন্টগুলোকে বিস্তৃত করা, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের মেয়েরা যেমন সাফ চ্যাম্পিয়ন হলো, ছেলেদের টিমও আবার যেন হতে পারে, এজ গ্রুপে যেন হতে পারে। তো আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের যথেষ্ট ফোকাস রাখবো। সো ঢাকার দর্শকরাও খেলা পাচ্ছে না, এখানে আগে যেই খেলার পরিবেশটা ছিল সেটা নাই, এবং অন্যান্য আরও জায়গায় যে খেলাগুলো ছড়িয়ে দেওয়ার বিষয়ে আসলে মাঠের অভাব দূর করার যে বিষয়টা, এটা নিয়ে আপনারা কি কাজ করবেন? আপনি ঢাকার কথা বললেন, আমরা এটা ফেডারেশন থেকে ক্লোজলি মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আমরা যোগাযোগ রাখছি। ঢাকায় আমাদের যে জাতীয় স্টেডিয়াম, সেইখানে আজকে প্রায় 2.5-3 বছর ধরে শুধু সংস্কারই হচ্ছে। তো ফ্লাড লাইট ওখানে এখনও বোধহয় আরও 1-6 মাস লাগবে রেডি হতে। তো আমার মনে হয় স্টেডিয়ামটা ঠিক করে নিয়ে যদি ফ্লাড লাইটটা আমরা ব্যবস্থা করতে পারি, তখন আপনি দেখবেন ঢাকায় ফুটবলটা প্রাণবন্ত হবে। কারণটা হলো যে ঢাকার ফুটবল আপনাকে ইভিনিংয়ে খেলতে হবে আপনি যদি ক্রাউড আনতে চান। দিনের বেলা কাজ ফেলে কেউ আপনার ফুটবল খেলা দেখতে সহজে আসবে না, কিন্তু খেলাগুলো যদি সন্ধ্যার পরে হয়, তাহলে যারা ফুটবল প্রেমী, যারা ফুটবলকে ভালোবাসেন, তারাও নিরিবিলি নিশ্চিন্ত মনে এসে খেলা দেখতে পারবেন। আপনি দেখবেন স্টেডিয়াম আগের মতন আবার জমজমাট হচ্ছে। তো এটার জন্য আমরা খুবই তাগাদা দিচ্ছি, আমরা যোগাযোগ রাখছি এবং আশা করছি আগামী 4 থেকে 6 মাসের ভিতরে এটা চালু হয়ে যাবে। এফসির খেলাটা আপনারা কোথায় দিবেন, মানে এটা কি চিন্তা করেছেন? না, এফসি তো আমাদের এটা হোম গ্রাউন্ডে খুব একটা সম্ভাবনা এখনও পর্যন্ত নাই, এটা বাইরে খেলতে হবে আমাদের। এবং পরবর্তীতে যদি আমাদের এটা করি, অফকোর্স চয়েস থাকবে এটা, এবং যদি আমরা চিরঙের স্টেডিয়ামটাকে ডেভেলপ করে নিতে পারি। হোম গ্রাউন্ডের খেলাটা সেটা কোথায় হবে তাহলে? এখন তো আমাদের এফসিকে অ্যাফোর্ড মানে গ্রাউন্ড দেওয়ার মতন কোনো গ্রাউন্ড আমাদের হাতে নাই। তো সুতরাং 25-এ আমরা এফসির হোম গ্রাউন্ড নিয়ে এটা সম্ভবপর হবে না। দেশের বাইরে খেলবো আমরা দেশের বাইরেই খেলতে হবে। এফসির খেলাগুলো মানে হোম গ্রাউন্ডের খেলাগুলো, মানে হোম অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি না। হোমের অ্যাডভান্টেজটা যদি আমরা স্টেডিয়ামটা রেডি করে ফেলতে পারি, আর এম এ আজিজকে আমরা যদি আরেকটু ডেভেলপ করে নিতে পারি তখন, সুতরাং এটা প্রচেষ্টা থাকবে। আমি নিশ্চিত করে আপনাকে কিছু বলতে পারছি না, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে দেশে খেলার সম্ভাবনা কম। নেক্সট উইন্টারে আমরা দেখা যাক যদি আমরা এটা গুছিয়ে নিতে পারি। এটা প্রচেষ্টা আছে এবং আপনি তো জানেন প্রচেষ্টা আমাদের থাকছে, কিন্তু সীমাবদ্ধতাও আছে। আমাদের চেষ্টা থাকবে আমরা যদি নেক্সট উইন্টারের সিজনটা আমরা ধরতে পারি। আমাদের এফোর্ট আছে, কিন্তু এটা তো শুধু ফেডারেশনের উপরে ডিপেন্ড করবে না। সবকিছু যদি ঠিক না এটা আমরা ধরেন জাতীয় স্টেডিয়ামটা ঠিক করতে হলে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে এটা তারা ঠিক করে দিবেন। চিরাওয়াংটা আমাদের ঠিক করতে হলে তার একটা ফান্ড অ্যান্ড পরিকল্পনা দুটোই লাগবে। তো এগুলো নিয়ে আমরা চেষ্টা করছি, এবং ভেন্যু হতে হলে তখন এই দুটোই হতে হবে, এর বাইরে তো আমাদের যাওয়ার কাছে নেই। মাঠের যেটা বিষয় সেটা আমরা ফেডারেশন থেকে আমরা যেটা সক্রিয়ভাবে চিন্তা করছি যে প্রথম লেভেলে অন্তত 8টার বিভাগীয় ফুটবল ফেডারেশনকে অ্যাসোসিয়েশনকে আমরা যেন 8টা মাঠের ব্যবস্থা করতে পারি ডেডিকেটেড ফুটবলের জন্য। এটার পরে আমরা চেষ্টা করব জেলা লেভেলে যেন আমরা ফুটবলের জন্য ডেডিকেটেড মাঠ দিতে পারি, কারণ মাঠ যদি আমরা না দেই তাহলে ডিএফএ তাদের খেলাগুলো করবে কোথায়? আপনার স্টেডিয়াম যেখানে আছে
একটা স্টেডিয়ামকে কেন্দ্র করে 20টা 22টা ফেডারেশনের খেলা অ্যাকোমোডেট করতে হয়। তো সেখানে ফুটবল হয়তো একটা উল্লেখযোগ্য খেলা, কিন্তু স্টেডিয়ামেরও তো সীমাবদ্ধতা আছে। জেলা পর্যায়ে যে জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনটা ডিএসএ, তাদেরকেও তো সকলকেই জায়গা দিতে হয় স্টেডিয়ামে। তো এই জন্য যদি ফুটবলের জন্য আমরা ডেডিকেটেড একটা মাঠ পেতে পারি, পূর্ণাঙ্গ স্টেডিয়াম নাও যদি হয়, যদি আমরা একটা মাঠও পাই, আপাতত ওখানে আমরা খেলাগুলো করতে পারি এবং তখন ওই মাঠকে কেন্দ্র করে গ্র্যাজুয়ালি আমরা হয়তো গ্যালারি করে কয়েকটা বছরের পরিকল্পনা নিয়ে গ্র্যাজুয়ালি আমরা স্টেডিয়ামে রূপান্তরিত করতে পারি। কিন্তু আমাদের পরিকল্পনা হলো প্রথমে বিভাগীয় লেভেলে এবং পরবর্তীতে জেলা লেভেলে ফুটবলের জন্য ডেডিকেটেড খেলার মাঠ ব্যবস্থা করা। আমরা কি কমলাপুরে আসলে কবে নাগাদ খেলতে পারি, এরকম কোনো প্ল্যান আছে আপনার কাছে? কমলাপুরের টার্ফের কাজ শুরু হচ্ছে, তো এটা কমপ্লিট হয়ে গেলে তখনই আমরা খেলতে পারবো। কত নাগাদ, মানে কতদিন নাগাদ এটা সম্ভাবনা আছে? মানে এটা ধারণা আর কি, মানে এটা minimum কেমন টাইম লাগবে? এটা কাজ শুরু হচ্ছে, আপনার এটা চলে এসছে, কাস্টমস থেকে ক্লিয়ারও করে ফেলেছে। মানে আমার তো মনে হয় যে বঙ্গবন্ধু ইট শুড নট টেক মোর দ্যান 3 months, 3 মাসের বেশি সময় তো লাগার কথা না। তার মানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের আগে আমরা কমলাপুরে খেলা দেখতে পারি, ঘরোয়া খেলাগুলো। আমরা তো বঙ্গবন্ধু তো চেষ্টা করছি যে গ্যালারিতে কাজ চলতে থাকুক, একটা পাশ যদি আমাদেরকে ক্লিয়ার করে দেয়, তাহলে গ্রাউন্ডটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা এখানেও তো আমরা দিনের খেলাগুলো আমরা করে ফেলতে পারি। আর যখনই ফ্লাড লাইট চালু হয়ে যাবে, বাই দ্যাট টাইম আমার মানে গ্যালারির কাজও শেষ হয়ে যাবে, তখন আমরা পূর্ণাঙ্গ স্টেডিয়ামটাই পেয়ে যাব। আপনি দীর্ঘদিন একাডেমি পরিচালনার সাথে সংযুক্ত আছেন, আপনার একাডেমি থেকে সফলতাও অনেক। বাফুফের একটা একাডেমি, এলিট একাডেমি, এটা নিয়ে আপনার অভিজ্ঞতা থেকে আপনারা কি করতে যাচ্ছেন, যদি এটা একটু বলেন। এলিট একাডেমি নিয়ে আপনাদের পরিকল্পনা কি, মানে আগের মতোই চলবে নাকি আরো কিছু চেঞ্জ আনবেন? আসলে এলিট একাডেমিটা তো তৈরি হয়েছিল যাতে আমাদের এজ গ্রুপের প্লেয়ারদের থেকে বেছে নিয়ে তাদেরকে এখানে রেখে উন্নততর প্রশিক্ষণ দিয়ে জাতীয় দলের জন্য এবং আমাদের লিগ বা প্রিমিয়ার বা চ্যাম্পিয়ন লিগের জন্য প্লেয়ার তৈরি করা। তো আমি এসে যেটা দেখছি, এখন তো ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব নিয়ে এলিট একাডেমিটা আমাদের ভেতরে এসে পড়েছে। আমি দেখছি এখানে অনেক কিছু করার দরকার। কমলাপুরে আমাদের স্টুডেন্টদেরকে রাখার যে জায়গাটা, এটা আসলেই মোটেই ভালো একটা ব্যবস্থা ওখানে নাই। তো ওটাকে ঠিক করতে হলে দেয়ার আর লট অফ থিংস টু বি ডান। কমলাপুরের মাঠটা একটা আছে, কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য খুব যে যখন ইচ্ছা সময় মতন যে তারা সবসময় যে মাঠ পেয়ে থাকেন তাও কিন্তু নয়। তো নানাবিধ সমস্যা আপনার রয়েছে এলিট একাডেমিকে যদি করতে হয়। কিন্তু এলিট একাডেমি যেমন আমার যশোরের একটা প্রাইভেট ফুটবল একাডেমি, আমার 3টা ওয়ার্ল্ড মানে ইন্টারন্যাশনাল সাইজের মাঠ রয়েছে, একটা জুনিয়রদের জন্য ছোট মাঠ রয়েছে। তো 4টে ফিল্ড আমার রয়েছে ডেডিকেটেড ফর ওয়ান একাডেমি। আর এটাকে আমি এলিট একাডেমি বলছি, ফেডারেশন নিজে চালাচ্ছে, এটার কোনো ডেডিকেটেড একটা সেরকম ভালো স্ট্যান্ডার্ড সাইজের মাঠ আমাদের নাই। তো এই যে সীমাবদ্ধতাগুলো ঢাকা শহরের ভিতরে, এটা মেটানো খুব মুশকিল। তো কাজ চলছে, চিন্তাভাবনা চলছে, দেখা যাক কী দাঁড়ায়। তবে এলিট একাডেমি বর্তমানে যে অবস্থায় আছে, আমি ব্যক্তিগতভাবে এটাতে খুব একটা সন্তুষ্ট নই। এটাকে কি আপনার ঢাকার বাইরে নেওয়ার কোনো পরিকল্পনা? না, এলিট একাডেমি আমরা ঢাকার বাইরে নিব না। তবে হয়তো আমরা যেটা হতে পারে, বাইরে যেখানে ফ্যাসিলিটি আছে মাঝে মাঝে ওরা কি ওখানে, আমরা সেখানে হয়তো তাদেরকে ক্যাম্পগুলো করতে পারি। যেমন আপনাকে আমি বললাম যে সাফ এবং এফসির জন্য আন্ডার-17 টিমটাকে আমরা যশোর শামসুল ফুটবল একাডেমিতে, ওখানে আমরা 6 মাস রেখে একটা ক্যাম্প করবো 6 মাসে। তো এরকম সহযোগিতা আমরা নিতে পারি যেখানে যেখানে এই ধরনের সুযোগ আছে। তবে এলিট একাডেমি ফেডারেশনের যেটা, এটা আপনার ঢাকা কেন্দ্রিকই থাকতে হবে। আর আপনি যেটা বলছিলেন যে আসলে যেইভাবে চলছে এটা আপনি সন্তুষ্ট না, তো আপনার কি করতে চাচ্ছেন আপনি আসলে এটাকে নিয়ে? না, চাচ্ছি মানে কি, এখানে আপনি যদি এলিট একাডেমিটা আমাদের ঠিক মতন চালাতে হয়, তাহলে সেখানে কি দরকার, আমার যারা ফুটবলার বা স্টুডেন্ট ফুটবলার আসবে তাদের আমার ভালো থাকার ব্যবস্থা করতে হবে, তাদের খাবার দাবারের দিকে আমার নজর দিতে হবে, আর তাদের প্রশিক্ষণটা আমার ঠিক মতন ব্যবস্থা করতে হবে। এই 3টা জিনিসই তো আমার প্রয়োজন। তো এইগুলোর জন্য যা করা দরকার সেগুলো করতে হবে। আর প্রশিক্ষণের জন্য আমার মাঠ দরকার। কথাবার্তা বলে কমলাপুরে ওই মাঠটাকে আমরা যদি আরও বেশি ব্যবহার করতে পারি, তাদের ট্রেনিংয়ের স্কেজুয়াল মতন যদি আমরা ওটা পেতে পারি, তো সেটার ব্যবস্থা করতে হবে। হামজা আসছে, যেটা আসলে বড় একটা বাংলাদেশি ফুটবলের বড় জোয়ার আনবে, যেটা আমরা সবাই ভাবছি আর কি। এবং
সেই জিনিসটা আসলে প্রপারলি কাজে লাগানোর দায়িত্ব আপনাদের উপরে। তো তাকে ঘিরে আসে আপনাদের পরিকল্পনাটা কি? হামজার আশাটা অত্যন্ত ইতিবাচক এবং উৎসাহব্যঞ্জক। আপনার টিম কোঅর্ডিনেশনটা যদি ঠিক না থাকে, সমপর্যায়ের খেলোয়াড় যদি আমার টিমে না থাকে, তাহলে শুধু এক হামজাকে দিয়ে আমরা মানে ইন্টারন্যাশনাল খেলাগুলোতে খুব যে বড় অ্যাচিভমেন্ট করতে পারবো না। কিছু তো কাজ হবে, উপকার হবে, তবে ওটাকে চেষ্টা করতে হবে যতটা আমরা ফলপ্রসূ করতে পারি। এই হলো এক। তবে আমি যে জিনিসটা দেখি, হামজার আসার যে ইতিবাচক দিকটা, এটা আমি মনে করি একটা উৎসাহ ব্যঞ্জনা তৈরি করবে। ফুটবলের একটা উৎসাহ আসবে, যারা ইয়াং প্লেয়ার্স, ইয়াং স্টুডেন্টস ফুটবলের, তারা উৎসাহিত হবে এবং সেটা আমি দেখছি আমাদের ফুটবলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ভালো একটা অবদান রাখবে। তা এই জিনিসটা আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আরেকটা জিনিস হলো যে ধরেন হামজার জন্যে এই ধরনের মাপের খেলোয়াড়রা যখন, ফুটবলাররা যখন ইনভলভ হন, তখন তাদের অ্যাকোমোডেশন, তাদের ফিজিওথেরাপি, তাদের মেডিকেল সাপোর্ট, ম্যাচ টু ম্যাচ তাদের কেয়ার, এইগুলো কিন্তু অনেক প্রফেশনালি করতে হয়। তো একটা জিনিস ভালো হতে পারে যে হামজার জন্য করতে গিয়ে হয়তো আমরা আমাদের ন্যাশনাল টিমের জন্য এই ফ্যাসিলিটিগুলো আমরা ডেভেলপ করে ফেলতে পারবো। স্ট্যান্ডার্ড একটা বেঞ্চমার্ক সেট হবে, ঠিক আছে না? তো আমি মনে করি যে হামজা আমাদের টিমে খেলে তো নিশ্চয়ই একটা উপকারে আসবে আমাদের, তবে তার থেকেও আরও কিছু ল্যাটারাল বেনিফিট আমরা পাবো। যেমন একটা হলো আমাদের ইয়াং ফুটবলারদের ভিতরে যে একটা ইন্সপাইরেশন, যে একটা উৎসাহ, সেটা আমি দেখছি খুব পজিটিভভাবে। আরেকটা হলো যে প্রফেশনাল ফুটবল এবং টিম এবং প্লেয়ারদেরকে টেক কেয়ার করতে হলে কি কি করণীয় লাগে, এটার ক্ষেত্রে হয়তো আমাদের দু এক ধাপ আমরা এগিয়ে যেতে পারবো। আচ্ছা, তাহলে মানে ডেভেলপমেন্ট কমিটিকে তাকে ঘিরে কোনো পরিকল্পনা আলাদা আছে কিনা? ডেভেলপমেন্ট কমিটিতে আমি আপাতত যেটা ভাবছি যে আমাদের একাডেমিগুলো যেগুলো আছে বা পেরিফেরাল যখন বড় কোনো লিগ হচ্ছে, এই সমস্তখানে যদি তাকে একদিন করে করে নেওয়া যায়, সেখানে যারা ইয়াং ফুটবলার আছে, স্টুডেন্টস আছে, ওই দিনটা হয়তো তাদের কাছে বড় স্মরণীয় হয়ে থাকবে। তো আমি ডেভেলপমেন্ট কমিটি থেকে হামজার ইনভলভমেন্টটাকে একটা অনুপ্রেরণার দিক হিসেবে আমি বেশি দেখছি। ট্যাকটিক্যাল দিকে বা তাকে একটা ট্রেনার হিসেবে আমি ওইভাবে দেখছি না, কিন্তু তার প্রেজেন্স, তার খেলা, তার ইনভলভমেন্ট আমাদের ইয়াং ফুটবলারদের সাথে, এটা হয়তো একটা অনুপ্রেরণা যোগাবে। আমি মনে করি সেটাও একটা মূল্য যথেষ্ট যোগ করবে।